আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, নতুন আরো একটি লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমাদের সুলতান আক্তার খান চলে এসেছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের রচনা চলে এসেছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের ইসমা তারা চলে এসেছে। আচ্ছা, আমাদের শান্ত চলে এসেছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। সবার সালাম একেবারে নিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু কষ্ট করে জানাবা যে 6টা ক্লাস, আচ্ছা 6টা বাদ দিলাম, তুমি শুধু এটুকু জানাবা যে ক্লাস প্লাস হচ্ছে লেকচার ডান শেষ। দ্রুত একটু জানাতো যে ক্লাস প্লাস হচ্ছে লেকচার ডান। আচ্ছা, আমাদের সামির চলে এসেছে, অবন্তী চলে এসেছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। অনেকদিন পরে আমরা আবার ইংরেজি ক্লাসে ফিরে আসছি। আচ্ছা, ক্লাস প্লাস লেকচার ডান, একটু দ্রুত জানাবা। হ্যাঁ, ক্লাস প্লাস লেকচারটা ডান, একটু দ্রুত জানাবা। আচ্ছা, আমাদের আরিমা ডান। আচ্ছা, ঠিক আছে। আমাদের রাতুল হচ্ছে ডান। আচ্ছা, 2জনকে পাইলাম। 33 জনের মধ্যে 2জন পাইলাম। নাদিম ডান, 3জন পাইলাম। আচ্ছা, বাকিরা একটু ঝটপট জানাই দাও। হ্যাঁ, দেন হচ্ছে আমরা শুরু করব। স্যার, একাদশ শ্রেণীতে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হবে, ইংরেজি দ্বিতীয় পত্র দ্বাদশ শ্রেণীতে হবে। ও আচ্ছা, এটা এক এক কলেজে এক এক সিস্টেম। দেখবা কিছু কিছু কলেজের মধ্যে প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে পরীক্ষা নেই, আবার কিছু কিছু কলেজের মধ্যে শুধুমাত্র প্রথম পত্রের পরীক্ষা নেই। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। হ্যাঁ। আচ্ছা, আমাদের জীবন চলে এসেছে। আচ্ছা, জিজ্ঞেস করছে কেমন আছে। আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা স্যার, আমি আপনাকে নক করছি আর সব বলছি। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে জহিরুল, ঠিক আছে। আচ্ছা, আমাদের সুলতান হচ্ছে ক্লাস আর লেকচার ডান। আচ্ছা, ঠিক আছে। রচনা হচ্ছে আমরা তো দ্বাদশ শ্রেণী। ও আচ্ছা, না এখানে দ্বাদশ একাদশ সবাই আছে, সমস্যা। আচ্ছা, আমাদের অবন্তী বলেছে ক্লাস করেছি বাট নোট সব কমপ্লিট করতে পারি নাই, কালকের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আমাদের অফা বলেছে হচ্ছে স্যার, আমি আইসিটি সব ক্লাস প্লাস লেকচার শেষ করেছি আলহামদুলিল্লাহ। এজন্য ইংলিশ কয়েকটা বাকি আছে, তাতেও আলহামদুলিল্লাহ, কারণ ইংরেজিতে কিন্তু বেশি লিখতে হবে না, খুব অল্প পরিমাণ লিখতে হবে। আচ্ছা, আমাদের ইসমা বলেছে হচ্ছে ক্লাস প্লাস লেকচার ডান, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমাদের মল্লিক বলেছে লেকচার সব কম করে ফেলেছি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আমাদের আবু হাসান চলে এসেছে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আহ, আচ্ছা, ঠিক আছে, চলো আমরা শুরু করব আজকে। হ্যাঁ, আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় যেটা, সেটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ একটা অংশ, খুব গুরুত্বপূর্ণ, যেটা বলার মতো না, যেটা বলার মতো না। আজকে আমাদের নতুন একটা টপিক পড়বো। স্যার, আমি ইংলিশ সব লেকচার কমপ্লিট করতে পারি নাই। তুমি একটা কাজ করবা, মঙ্গলবারের মধ্যে কমপ্লিট করবা। শোনো, একটা কথা বলি, ইংরেজির মধ্যে কিন্তু আমাদের অত লেকচার যায় না। ইংরেজির মধ্যে আমাদের কিন্তু অত লেকচার যায় না, মাত্র 6টা লেকচার গেছে। এখন এই 6টা লেকচারের মধ্যে আমরা কি কি শিখলাম? 6টা লেকচারের মধ্যে 2টা লেকচার গেছে আমাদের বেসিক, একটা গেছে একদম সাধারণ, আর একটা গেছে টেন্সের, এগুলো 2টা। আর বাকি যে 2টা লেকচার, মানে 4টা লেকচার গেছে, 2টা লেকচার গেছে হচ্ছে পাঞ্চুয়েশনের, আর 2টা লেকচার গেছে আমাদের ফ্রেজের উপর। তাহলে এই 6টা লেকচার গেছে মাত্র। এই 6টা লেকচার শেষ করতে পারবা, মাঝখানে 2 দিন আছে তো। আচ্ছা, যারা আইসিটি ইংরেজির মধ্যে একদম নতুন ভর্তি হয়ে গেছে তাদের উদ্দেশ্যে বলি, তোমরা হচ্ছে মোটামুটি রবিবারের মধ্যে সবগুলো কমপ্লিট করে ফেলবা। যাও, রবিবারের মধ্যে সব কমপ্লিট করবে, একদম নোট হোমওয়ার্ক মানে যা আছে সব শেষ করে ফেলবা রবিবারের মধ্যে। স্যার, আমাদের কলেজে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হবে বলছে। ও আচ্ছা, সমস্যা নেই, প্রথম পত্র আপাতত একটু নিজে থেকে পড়তে থাকো, ক্লাস করতে থাকো। আর আমাদের সামনে আমি কয়েকটা চেষ্টা করবো ফ্রি ক্লাস নেওয়ার জন্য। হ্যাঁ, পাঞ্চুয়েশন শেষ করে দিলেন? পাঞ্চুয়েশন শেষ করে দিলেন? ও, পাঞ্চুয়েশন শেষ করে দিলাম বলতে, পাঞ্চুয়েশনের এখন খালি হোমওয়ার্ক চলতে থাকবে, আর আপাতত এই টপিকটা চলবে। হ্যাঁ, পাঞ্চুয়েশন অনেক ইজি একটা টপিক, যেটা আমরা অনায়াসে পেরে উঠতে পারবো। তারপর হচ্ছে আমি দিয়ে দিব, আজকে হোমওয়ার্ক দিয়ে দেবো,
আজকে এটা পড়াবো, আর আমাদের পাঞ্চুয়েশন থেকে হোমওয়ার্ক থাকবে। মানে আমাদের রাইট ফর্মস অফ ভার্ব যতদিন একদম শেষ না হয়েছে ততদিন পর্যন্ত আমাদের পাঞ্চুয়েশন হোমওয়ার্ক চলতে থাকবে। এই হচ্ছে বিষয়। রাতুল বুঝছো মনে হয় আমার কথা? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা 20 জন যুক্ত হয়ে গেছি। চলো এখন আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আসলে কি, চলো বুঝে নেওয়া যাক। আজকে আমাদের মূল যে টপিক সেটার নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট মানে কি? সঠিক। ফর্ম অফ ভার্ব মানে কি? ভার্বের যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলোর সঠিক একটা ব্যবহার, অর্থাৎ ভার্বের সঠিক রূপের ব্যবহার অথবা ভার্বের সঠিক ব্যবহার, এটা নামই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এখন একটা বিষয় তোমাকে আমি যদি বলি, একটা বিষয় খেয়াল করো সবাই, শোনো কিভাবে আগাইতে হয়, কেমনে কিভাবে কিভাবে পড়াবো আমি সেভাবে সুন্দর করে গুছাই দেবো। হ্যাঁ, তুমি শুধু আমার কথাগুলো শোনো, দেখবো হয়ে যাবে। এখন একটা বিষয় খেয়াল করো, এই রাইট ফর্মস অফ ভার্ব বা রাইট ফর্ম অফ ভার্ব, এটা এমন একটা টপিক গ্রামারের, যেই টপিকটা পড়তে গেলে অর্থাৎ এই রাইট ফর্মস অফ ভার্ব পড়তে গেলে গ্রামারের মোটামুটি সবকিছুই জেনে এখানে আসতে হবে, অথবা এইখানে আসলে তোমার সবকিছু জানা হয়ে যাবে। কি বলছি? এইখানে আসলে হয়তোবা তোমার সবকিছুই জানা হয়ে যাবে, নয়তোবা সবকিছু জেনে এখানে আসতে হবে। তো কথা তো একটাই, যেহেতু আমরা এখানে আসছি আমাদের গ্রামারে মোটামুটি সবগুলা টপিক মাথার মধ্যে চলে আসবে। আচ্ছা, দেন এখন বলবো যে পরীক্ষাতে এটার কোশ্চেন আসবে কিভাবে। তোমরা 9-10-এ পড়ে আসছো যে হচ্ছে বানায় বানায় দিতে হয়তো, অথবা মনে হয় বক্সে থাকতো, সেই বক্স থেকে নিয়ে এসে তোমরা পূরণ করতে। এখন এটা কিন্তু বলা নাই যে কোন শব্দটা কোন জায়গার জন্য প্রযোজ্য, বা কোন শব্দটা কোন জায়গায় বসার সম্ভাবনা আছে, এগুলো কিন্তু 9-10-এ ছিল না, কিন্তু ইন্টারমিডিয়েটে দেওয়া থাকবে। যেমন ধরো ইন্টারমিডিয়েটে থাকবে কিভাবে, এটা প্যারা আকারে থাকবে, মানে হচ্ছে 10 লাইন বা 5 লাইন এরকম একটা প্যারা থাকবে। এই প্যারার মাঝখানে এ নাম্বারে গেপ আছে এক জায়গায়, বি নাম্বারে এক জায়গায়, সি নাম্বারে এক জায়গায়, ডি নাম্বারে এক জায়গায়, এরকম গেপ থাকবে। এখন আরেকটা কথা বলে রাখি, যারা আমরা 24 বেচের স্টুডেন্ট আছি, তাদের আসবে হচ্ছে সাধারণত 10টা গেপ। কি বলছি? 24 মানে কি বলতেছি, উল্টা বলছি, মানে হচ্ছে 25 বেচের যারা আছি তাদের এটা আসবে সাধারণত 10টা গেপ। কয়টা গেপ? 10টা। মানে 10 জায়গাতে তুমি ভার্বের পরিবর্তন করে ফেলবা, 10টা জায়গাতে ভার্বের সঠিক ব্যবহার করবা, তুমি পাবা হচ্ছে 5 মার্ক। বোঝা গেল? এটা 25 বেচের কথা বলছি। আর আমরা যারা 24 বেচে আছি, 24 বেচের জন্য কেমন, 24 বেচের জন্য আমাদের গেপ থাকবে সব মিলে 14টা। কয়টা গেপ থাকবে ভাইয়া? 14টা গেপ থাকবে। ঠিক আছে? 14টা গেপ অর্থাৎ 14টা ভার্বের সঠিক ব্যবহার যখন তুমি করতে পারবে তখন তুমি পাবা হচ্ছে 7 মার্ক। অর্থাৎ এই রাইট ফর্মস অফ ভার্বে 25 বেচের জন্য হচ্ছে 5 মার্ক, আর 24 বেচের জন্য হচ্ছে 7 মার্ক। আশা করি এটুকু বোঝাতে পেরেছি। আচ্ছা, এখন পরীক্ষাতে কিভাবে আসবে, এগুলো হচ্ছে প্যারা আকারে দেওয়া থাকবে, মানে 4 লাইন বা 5 লাইন বা 10 লাইন যাই থাকুক না কেন এরকম প্যারা দেওয়া থাকবে। মনে করো আমরা ভাবলাম যে এটা ধরো প্যারা আকারে দেওয়া আছে, এটা দিছে হচ্ছে এ নাম্বার আর এটা দিছে হচ্ছে পরীক্ষাতে বি নাম্বার। তো এখানে লেখা আছে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার। তোমার মাথার মধ্যে একটা জিনিস কিন্তু ঘুরপাক খাচ্ছে, যে যে ভার্বটা দেওয়া থাকবে সেটা ভুল দেওয়া থাকবে, সেটা তুমি ঠিক করবা। এটা কিন্তু তুমি ভাবতেছো, ঠিক আছে, মানে কারেক্ট ফর্ম অফ ভার্বস। তো মূল কথা হচ্ছে বিষয়টা কিন্তু এরকম না, ওরা না তোমার সাথে একটু চালাকি করবে। কিভাবে চালাকি করবে, যে যে ভার্বটা দেওয়া থাকবে সেই ভার্বটা না ঠিকঠাক দেওয়া থাকবে, মানে একদম সঠিক দেওয়া থাকবে। তুমি যখন এটা আরো সঠিক করবার যাবা তখন দেখবো এটা ভুল করে ফেলছো। তার মানে কি, এই যে 10টা জায়গা অথবা 14টা জায়গাতে যে ভার্ব গুলা দেওয়া থাকবে, ভার্ব কিন্তু দেওয়া থাকবে, যেমন এখানে রিড আছে, এখানে ওয়ার্ক আছে, এরকম ভার্ব গুলো দেওয়া থাকবে। এই ভার্ব গুলাই হচ্ছে তুমি ঠিকঠাক করবা। যদি ভার্ব গুলা ঠিক থাকে তো সেটাই তুমি লিখে দিবা, যদি ভার্ব গুলা ভুল থাকে তাহলে সেটা সঠিক রূপ তুমি লিখে দিবা। ঠিক আছে? আচ্ছা, এখন মূল কথা হচ্ছে তুমি উত্তর লিখবা কিভাবে। তুমি উত্তর লিখবা হচ্ছে আনসার টু দা কোশ্চেন নং 5। তারপরে এ নাম্বার হচ্ছে ওয়ার্ক, বি নাম্বার হচ্ছে মানে উত্তরগুলো শুধু লিখতে হবে, যেটা আমরা ফ্রেজের মধ্যে পড়ে আসছি। মানে ফ্রেজে আমরা যেভাবে উত্তর লিখতাম এটাও সেম ভাবে উত্তরগুলো লিখবো। এই হচ্ছে আমার বেসিক কথা। আমার এই বেসিক কথাগুলো যদি বুঝে থাকি তাহলে আমরা লিখবো হচ্ছে বি সি, বেসিক ডান।
প্যারা বলতে প্যাসেজ, হ্যাঁ প্যাসেজের মতো করে দেওয়া থাকবে, প্যাসেজের মতো করে দেওয়া থাকবে, 3-4 লাইন দেওয়া থাকবে, সেখানে ভার্বগুলো আইডেন্টিফাই করেই দিবে ওরা, সেখানে তুমি একটু পরিবর্তন করবে, এই হচ্ছে বিষয়। সূত্র তো পাই, বোর্ডের গুলা করতে ধরলে আর পাই না বেশি। দেখা যাক আমরা পারি কিনা, দেখা যাক আমরা পারি কিনা। প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যদি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে পারো তাহলে একমাত্র পারা যাবে। প্র্যাকটিস না করলে আসলে ইংলিশে কেউ পাবে না আসলে। এইভাবে যতই তুমি রুলস পড়ো কাজ হবে না, প্র্যাকটিসের সংখ্যা একদম বাড়ায় দিতে হবে, তাহলে একমাত্র সম্ভব। ঠিক আছে? আচ্ছা, বিডি বিডি বিডি, আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এখন শুধুমাত্র আমার কথাগুলো শুনতে হবে, এখন শুধুমাত্র আমার কথাগুলো শুনতে হবে, তাহলেই তুমি সবগুলো বুঝতে পারবে। ঠিক আছে? আমরা জানি যে টেন্স মূলত হচ্ছে কয়টা বলতো? টেন্স মূলত হচ্ছে আমরা জানি 3 প্রকার। কয় প্রকার টেন্স? 3 প্রকার টেন্স। এখন তুমি একটা বিষয় খেয়াল করো, যে এই রাইট ফর্মস অফ ভার্ব হোক বা যে কোনো বিষয় হোক না কেন, ফিউচার টেন্সের অতটা কাজে আসে না, ফিউচার টেন্স ততটা কাজে আসে না। তাহলে ফিউচার টেন্স যদি ততটা না কাজে আসে, তাহলে ওইটা মাথা থেকে আমরা ঝেড়ে ফেললাম, মানে ওটা বাদ। ঠিক আছে, ওটা বাদ। আমরা প্রথমে ভাববো যে টেন্স হচ্ছে মূলত এখানে 2 প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর একটা হচ্ছে পাস্ট টেন্স। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর একটা হচ্ছে পাস্ট টেন্স। ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো যে প্যারাটা দেওয়া থাকবে, কি বলছি, যে প্যারাটা দেওয়া থাকবে মানে 4-5 লাইন মানে এরকম দেওয়া থাকবে, যে সেই প্যারাটা আমি না একটা কাজ করবো, আজকে আমাদের মেসেঞ্জার গ্রুপে একটা কোশ্চেন দেবো আমি, যে 22 সালে মানে 24 সালের প্রশ্নগুলা কেমন হবে, 25 সালের প্রশ্নগুলা কেমন হবে, একটা প্রশ্নের ধরন আমি দিয়ে দিব, সেখান থেকে সবাই একটু কষ্ট করে দেখবা যে পরীক্ষার মধ্যে কি কি আসলে বিষয়গুলো আসবে। হ্যাঁ, একটা প্রশ্ন মানে সিম্পল একটা কোশ্চেন, মানে সিম্পল একটা কোশ্চেন আমি দিয়ে দিব, সেখান থেকে কষ্ট করে দেখে নেবা। আচ্ছা, তাহলে রাইট ফর্মস অফ ভার্বে সাধারণত আমাদের 2টা টেন্স জানা খুব বেশি জরুরি, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর একটা হচ্ছে পাস্ট টেন্স। এখন যে প্যারাটা বা যে 4-5 লাইন দেওয়া থাকবে সেটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, সেটা কিসে থাকে? প্রেজেন্ট টেন্সও থাকতে পারে অথবা সেটা পাস্ট টেন্সেও থাকতে পারে, তবে বেশিরভাগই পাস্ট টেন্সই থাকে। তাহলে বেশিরভাগ যদি পাস্ট টেন্স থাকে, তাহলে সেখানে কি কি জিনিস আসবে? সেখানে ভি টু আসবে, সেখানে ডিড আসবে, সেখানে ওয়াজ এর আসবে, সেখানে হেড আসবে। আর প্যারা পরে যখন আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, তাহলে সেখানে কি আসবে? সেখানে ভি ওয়ান আসবে, সেখানে ডোডাস আসবে, সেখানে এমেজার আসবে, সেখানে হ্যাভ হ্যাজ আসবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আরেকটা থিম তোমার মাথায় আমি ঢোকাই নেই, সেটা হচ্ছে যে এই যে অতীতকাল অথবা পাস্ট টেন্সে দেওয়া আছে, সেটা তুমি বুঝবা কিভাবে? যেমন সেখানে অতীতের কোনো একটা ইঙ্গিত থাকবে, কি থাকবে? অতীতের কোনো একটা ইঙ্গিত থাকবে, যেমন লেখা আছে ইয়েস্টারডে, লং লং এগো, ওয়ান্স আপন এ টাইম। তাহলে এগুলা দেখলেই তুমি বুঝে ফেলবা যে এটা হচ্ছে অতীতের কোনো একটা কথা, অতীতের কোনো একটা কথা, তার মানে সেটা হচ্ছে পাস্ট টেন্স রিলেটেড, পাস্ট টেন্স রিলেটেড। আর এরকম অতীতের কোনো কথাই যদি কোনো দিক নির্দেশনায় যদি না দেওয়া থাকে, তাহলে অবশ্যই বুঝে নিতে হবে যে এটা হচ্ছে বর্তমান অথবা প্রেজেন্ট টেন্স রিলেটেড। কি বললাম? অতীতের কোনো কথাই যদি থাকে, তাহলে আমরা বুঝে নেব যে এই প্যারাটা সাধারণত পাস্ট টেন্স রিলেটেড। যখন অতীতের কোনো কথাই থাকবে না, তখন আমরা এটাকে বলবো হচ্ছে প্রেজেন্ট টেন্স রিলেটেড। বোঝা গেল? আচ্ছা, এখন আমি যদি কখনো বলি যে একটা সেন্টেন্সের মধ্যে ইয়েস্টারডে আছে, একটা সেন্টেন্সে লং লং এগো আছে, তো এটা দেখলে কি তুমি বুঝবা না যে এটা পাস্ট টেন্স? হ্যাঁ, অবশ্যই বুঝবা, কারণ এখানে অতীত রিলেটেড কোনো একটা কথা আসছে। তো এরকম অতীত রিলেটেড যদি কোনো কথা আসে তো পাস্ট টেন্স, অতীত রিলেটেড কোনো কথা যদি নাই আসে তো সেটা প্রেজেন্ট টেন্স। সেটা কি হবে? প্রেজেন্ট টেন্স হবে। আশা করি এটুকু বোঝাতে পেরেছি। চলো আমরা রুলসে ঢুকি, চলো আমরা রুলসে ঢুকি। আমি খুব কষ্ট করে ক্লাস করছি, আমার জন্য সুবিধা করে। হ্যাঁ অবশ্যই, তোমার জন্য অনেক 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 দোয়া দোয়া থাকলো। আমাকে কি আবার ফোন করছে নাকি? বুঝলাম না বিষয়। এরকম করে ফোন করলে আমি ক্লাস নেবো কেমনে?
দেখছো, আমি ক্লাসে আসলেই মানুষে ফোন করে, আর তখন তো ক্লাসগুলা এই যে জুম আউট হয়ে যায়, এখন জুম করব, এখন আর জুম হচ্ছে না, এটা কোনো কথা? কেটে দিয়ে আমার আমি না লাইভটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি আবার ঢুকছি, হ্যাঁ। সবাই আবার একটু জয়েন করবো, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এটা না জুম হচ্ছে না।